প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইউনিট 4 এ যৌথ মূলধনী কারবারের মূলধন হিসাব নিয়ে আলোচনা করব। যৌথ মূলধনী কারবারের মূলধন হিসাব থেকে মূলত থিওরিটিক্যাল অংশ থেকে কিছু প্রশ্ন থাকে এবং এ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো মাঝে মাঝে এসে থাকে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে সকল অংশটুকু আমাদের থিওরিটিক্যাল পার্টের জরুরি, এই ইউনিটে আমরা মূলত থিওরিটিক্যাল অংশটুকু নিয়ে আলোচনা করব। লেকচারটি শুরু করা যাক। এখানে যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে যৌথ মূলধনী কোম্পানি নিয়ে আগে আলোচনা করতে হয়। যৌথ মূলধনী কোম্পানি কি? বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত কৃত্রিম ব্যক্তিসত্তা ও চিরন্তন সত্ত্বের অধিকারী প্রতিষ্ঠানকে যৌথ মূলধনী কোম্পানি বলা হয়। অর্থাৎ আমরা একটি ব্যবসায় শিখে এসেছি এক মালিকানা ব্যবসা, একজন মাত্র ব্যক্তি দ্বারা পরিচালিত একটি ব্যবসা, অংশীদারি ব্যবসা, দুই বা তার অধিক ব্যক্তি থাকবে এই ব্যবসার ক্ষেত্রে। কিন্তু যদি কতিপয় ব্যক্তি যদি চিন্তা করে যে বৃহৎ আয়তনের একটি প্রতিষ্ঠান তারা চালাবে এবং এই বৃহৎ আয়তন প্রতিষ্ঠানের জন্য হয়তোবা তাদের অধিক মূলধনের প্রয়োজন হতে পারে, তখন চিন্তা করবে যে না, এবং এখানে মূলত এর সাথে বাধ্যবাধকতা, আইনগত বাধ্যবাধকতাগুলো মূলত এখানে স্ট্রং থাকবে। সেক্ষেত্রে তারা কি করতে পারে? আমাদের দেশে বহাল 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী কি করতে পারে? তারা নিজে একটি প্রতিষ্ঠান তৈরি করতে পারে, কোম্পানি তৈরি করবে। যৌথ মূলধনী কোম্পানি মূলত তাদের এই বিশাল মূলধনটা আসবে কোথা থেকে? বিশাল মূলধনটা আসবে মূলত শেয়ার বিক্রি করে, ঋণপত্র বা বন্ড বিক্রি করে, বা বড় ধরনের ব্যাংক লোন করে। তো এখানেই মূলত আমরা যৌথ মূলধনী কোম্পানির এই মূলধন সংগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যৌথ মূলধনী কোম্পানির মূলধন মূলত আমরা এখানে শেয়ার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং এর পরবর্তী ইউনিটে আমরা ঋণপত্র বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। এখন যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে এখানে দুই বা তার অধিক, অর্থাৎ এখানে যৌথ মূলধনী কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন 7 জন সদস্য থাকতে হবে এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 2 জন, সর্বনিম্ন 2 জন হতে হবে। এবং 2020 সালের কোম্পানি আইন সংশোধন হয়েছে, সেখানে বলা হয়েছে একজন ব্যক্তিও কোম্পানি খুলতে পারবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি। সো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বা পাবলিক লিমিটেড কোম্পানি, তারা এখানে কিছু বেসিক পার্থক্য রয়েছে। পাবলিক লিমিটেড কোম্পানি মূলত তারা শেয়ার বিক্রির মাধ্যমে বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারে। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব যে আমরা ম্যাথগুলো করব বা থিওরিটিক্যাল অংশ জানতেছি, এখানে মূলত আমরা পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন একটি বৃহৎ আয়তন প্রতিষ্ঠানের জন্য অনেক বড় ধরনের মূলধন প্রয়োজন এবং এখানে মূলত ফ্রড করার জায়গা থেকে থাকে। এজন্য মূলত যে একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে সেটি চিরন্তন সত্ত্বের অধিকারী থেকে নিজ নামে পরিচালিত হতে পারবে, এভাবে চিন্তা করে মূলত ব্রিটিশ সরকার সর্বপ্রথম 1844 সালে ব্রিটিশ পার্লামেন্টে মূলত প্রথম যৌথ মূলধনী কোম্পানি আইন চালু করে। এরপর এর সংশোধন করে তারা মূলত 1994 সালের কোম্পানি আইন জারি করে এবং 1994 সালের এই কোম্পানি আইনটি আমাদের বাংলাদেশে এখনো বহাল আছে এবং 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আমাদের দেশে কোম্পানিগুলো গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। রিসেন্টলি মূলত 2020 সালে কোম্পানি আইন সংশোধনই দেখা গিয়েছে এবং কোম্পানি আইন সংশোধন অনুযায়ী 2020 সালে এইভাবেই মূলত কোম্পানি এখন গঠিত ও পরিচালিত হতে থাকবে। এখন আমরা মূলত যৌথ মূলধনী কোম্পানি অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য সমূহগুলো নিয়ে আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে এটি একটি আইন স্বীকৃত কৃত্রিম ব্যক্তিসত্তা সম্পন্ন একটি প্রতিষ্ঠান। অর্থাৎ যে সকল ব্যক্তিরা মিলে প্রতিষ্ঠানটি চালু করবে মূলত তাদের নামে প্রতিষ্ঠান চলবে না, প্রতিষ্ঠান নিজের নামে গঠিত হয়ে পরিচালনা করবে। অর্থাৎ আমরা কতিপয় ব্যক্তি যদি XYZ নামে একটি প্রতিষ্ঠান চালু করে, সেক্ষেত্রে XYZ নামে যদি একটি প্রতিষ্ঠান চালু করা হয়, XYZ কোম্পানি লিমিটেড, অর্থাৎ যদি এখানে প্রতিষ্ঠান মূলত তার নিজ নামে পরিচালিত হবে, কোনো ব্যক্তি এখানে দায়বদ্ধ থাকবে না এবং তাদের দায়টা মূলত সীমাবদ্ধ থাকবে। তারা যতটুকু মূলধন ক্রয় করবে যতটুকু মূলধন দিবে সে অনুযায়ী তাদের দায় থাকবে, তাদের দায়টি সীমিত থাকবে
কিন্তু XYZ লিমিটেড একটি আইন স্বীকৃত কৃত্রিম ব্যক্তিসত্তা, অর্থাৎ এই XYZ কোম্পানির নামটি একটি ব্যক্তি হিসেবে গণ্য হবে। অর্থাৎ যদি কোনো মামলা থাকে, যে কোনো কার্য পরিচালনার ক্ষেত্রে কোম্পানি তার নিজ নামে পরিচালিত হবে। এবং এর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সীমিত দায়, যার কারণে কোম্পানি মূলত অনেক বেশি জনপ্রিয়। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেহেতু সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ যতটুকু পর্যন্ত শেয়ার রয়েছে ততজন সদস্য হতে পারবে। তো একজন ব্যক্তি যদি 100 টাকার একটি শেয়ার ক্রয় করে, তাহলে এই প্রতিষ্ঠান যদি একসময় বিলোপ সাধন ঘটে, তাহলে তিনি শুধুমাত্র 100 টাকারই ক্ষতি বহন করবে। কিন্তু এক মালিকানা ও অংশীদারি ব্যবসায় আমরা দেখে এসেছি যে দায় অসীম থাকে, সেক্ষেত্রে এটা কোম্পানিটা একটু ভিন্ন, সেখানে দায়টা সীমিত থাকবে। এবং অবশ্যই কোম্পানি ব্যবসায়ের মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা, অর্থাৎ বোর্ডের ম্যানেজিং যারা ডিরেক্টর থাকবে, বোর্ড অফ ডিরেক্টর যারা থাকতেছেন, এরা মূলত এই শেয়ার হোল্ডাররা যারা শেয়ার কিনবেন তাদের মধ্য থেকে ভোটে নির্বাচিত হয়ে জাস্ট কয়েকজনকে নিয়ে মূলত ব্যবস্থাপনা পরিচালনা করবেন। তারা ব্যবস্থাপনা যারা করবেন, আর মালিক কিন্তু সকল শেয়ার হোল্ডাররা, কিন্তু মূলত ব্যবস্থাপনাটা তাদের মধ্যে থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবং সদস্য সংখ্যা নিয়ে এখানে কথা হচ্ছে। সদস্য সংখ্যা যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, যদি এটা আমাদের কাছে পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাহলে মূলত সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, 7 জন থেকে সর্বোচ্চ শেয়ার। আমাদের প্রতিষ্ঠানের শেয়ার যদি 10,000টা হয়ে থাকে, তাহলে 10,000 জন এখানে শেয়ার দ্বারা সীমাবদ্ধ, সর্বোচ্চ শেয়ার অনুযায়ী। এখানে যদি আমাদের কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানি না হয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি হতো, তাহলে সেক্ষেত্রে মূলত সদস্য সংখ্যার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকতো, অর্থাৎ সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 50 জন হতে পারত। এবং 2020 সালের কোম্পানি আইনের সংশোধনে বলা আছে সর্বনিম্ন 1 জন ব্যক্তিও কি করতে পারবে, কোম্পানি চালু করতে পারবে। সো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমাদের শেয়ারগুলো হস্তান্তর করা যায় না, অর্থাৎ এর যতজন সদস্য থাকবে শুধু তাদেরই শেয়ার মালিকানা, বাইরে তারা শেয়ার হস্তান্তর করতে পারবে না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি বাইরে শেয়ার ইস্যু করে, ঋণপত্র ইস্যু করে টাকা নিতে পারবে, মূলধন সংগ্রহ করতে পারবে। শেয়ারের হস্তান্তর যোগ্যতা ঠিক যেটা বলেছি এখনই, প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে শেয়ার তারা হস্তান্তর করতে পারবে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হলে তারা শেয়ার হস্তান্তর করতে পারবে। চিরন্তন অস্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, চিরন্তন অস্তিত্ব, অর্থাৎ এটি যেহেতু আইনের দ্বারা সৃষ্টি হয়ে থাকে, তাহলে যেহেতু এটি আইনের দ্বারা সৃষ্ট, তাই যে কোনো সময় চাইলেই আমরা কোম্পানিকে বন্ধ করে দিতে পারি না, বিলোপ সাধন ঘটতে পারে না। কোম্পানি বন্ধ করার জন্য বা বিলোপ সাধনের জন্য অবশ্যই আইনের বা আদালতের অনুমতি লাগবে। এখন আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলত শেয়ার দিয়ে কিভাবে মূলধন সংগ্রহ করা যায়, শেয়ার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে থিওরিটিক্যাল পয়েন্টগুলো আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানির মূলত তাদের যে মূলধন রয়েছে, সেই মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশটাকে বলা হচ্ছে শেয়ার। এখানে শেয়ার এবং স্টক জিনিসটা নিয়ে যে আমাদের কাছে এখানে কনফিউশন তৈরি হয়, স্টক নিয়ে আমি পরবর্তী ইউনিটে আলোচনা করেছি। শেয়ার নিয়ে আমরা এখন আলোচনা করব। শেয়ারগুলো আমরা পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু বাইরে বাজারে শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে, তো কিভাবে কত ধরনের শেয়ার ইস্যু করে তারা মূলত মূলধন সংগ্রহ করবে। প্রথমে রয়েছে সাধারণ শেয়ার, অর্থাৎ সাধারণ শেয়ার হচ্ছে সেই শেয়ার যে শেয়ারে মূলত তারা মুনাফা ভোগের ক্ষেত্রে সবার শেষে অগ্রাধিকার পায়, অর্থাৎ প্রতিষ্ঠানে দায় পরিশোধ করে, ঋণের সুদ পরিশোধ করে, অগ্রাধিকার শেয়ারদেরকে লভ্যাংশ দিয়ে সবার শেষে মূলত যারা মুনাফা বন্টন করতে পারবে তাদেরকে বলা হয়, সেই শেয়ারকে বলা হয় সাধারণ শেয়ার। মূলত সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানিতে ভোট দেওয়ার অধিকার রাখে তাদের এজিএমে, এজন্য বলা হয় মূলত সাধারণ শেয়ার হোল্ডাররাই প্রতিষ্ঠানের মূল মালিক, কোম্পানির মূল মালিক। অগ্রাধিকার শেয়ার হচ্ছে, অগ্রাধিকার শেয়ার সেই ধরনের শেয়ার যে শেয়ারগুলো মূলত মুনাফা ভোগের ক্ষেত্রে বা কোম্পানি বিলোপ সাধনের ক্ষেত্রে তাদের মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে বেশি অগ্রাধিকার পেয়ে থাকে, অর্থাৎ আগে তারা টাকা পাবে, তারপর টাকা পাবে সাধারণ শেয়ার, এজন্য মূলত এটাকে বলা হয়
অগ্রাধিকার শেয়ার। এরপরে রয়েছে বিলম্বিত দায়যুক্ত শেয়ার। এই বিষয়টিকে মূলত আরো বিভিন্নভাবে বলা যায়, অর্থাৎ প্রবর্তকের শেয়ার বলা যায় বা উদ্যোক্তাদের শেয়ার বলা যায়। প্রবর্তকের অথবা উদ্যোক্তার, উদ্যোক্তার শেয়ার বলা যায়। উদ্যোক্তার শেয়ার বলা যায়। প্রবর্তকের শেয়ার আর উদ্যোক্তার শেয়ার হচ্ছে যে সকল কতিপয় ব্যক্তিরা মূলত একটি কোম্পানি প্রতিষ্ঠান চালু করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করে, তারা নিজেদের নামে এক ধরনের শেয়ার ক্রয় করে প্রতিষ্ঠানের প্রারম্ভিক খরচগুলো চালানোর জন্য, এবং তারা মূলত সর্বশেষে অগ্রাধিকার পায়, মূলত সর্বশেষে অধিকার পায় তাদের মূলধন ফেরত পাওয়ার জন্য এবং মুনাফা পাওয়ার জন্য। এরপরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট রয়েছে, যেটাকে বলা হয় অধিকার শেয়ার এবং বোনাস শেয়ার। অধিকার শেয়ার এবং বোনাস শেয়ার থেকে মূলত আমাদের থিওরিটিক্যাল কিছু প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অলরেডি এসেছে। অধিকার শেয়ারটি হচ্ছে রাইট শেয়ার। রাইট শেয়ারের বিষয়টি হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে আগে থেকে অলরেডি শেয়ার হোল্ডার রয়েছে, সাধারণ শেয়ার হোল্ডার রয়েছে, আরো অন্যান্য শেয়ার হোল্ডার রয়েছে। এখন প্রতিষ্ঠানের মূলধন প্রয়োজন আরো, তো এখন যে মূলধন প্রয়োজন, প্রতিষ্ঠান চাচ্ছে আবারও বাজারে নতুন করে শেয়ার ইস্যু করে তারা মূলধন সংগ্রহ করবে। তাহলে বাজারে নতুন করে ডিরেক্টলি বিবরণপত্র না দিয়ে তারা মূলত প্রতিষ্ঠানের আগের পূর্বের যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদেরকে জানাই দিল যে আমরা আবার শেয়ার ইস্যু করতে চাচ্ছি প্রতিষ্ঠানে, আপনারা চাইলে আমাদের শেয়ারগুলো কিনবেন, এবং এটি অবশ্যই বাট্টায় বিক্রি করা হবে, কিছু কম দামে বিক্রি করা হবে। তখন পূর্বের যে শেয়ার হোল্ডার রয়েছে তারা যদি এই শেয়ার ক্রয় করে, সেই শেয়ারটিকে বলা হচ্ছে অধিকার শেয়ার বা রাইট শেয়ার। অধিকার শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে অনেকেই ভুল করে, এই জায়গাগুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে। অধিকার বা রাইট শেয়ার হচ্ছে পূর্বের শেয়ার হোল্ডারদেরকে একটু অধিকার দেওয়া হচ্ছে নতুন শেয়ার কেনার জন্য, এটাকে বলা হয় রাইট শেয়ার। এর সাথে সাথে এবং রাইট শেয়ার ইস্যু করা, সাধারণ শেয়ার ইস্যু করা মূলত তুলনামূলক সেম ধরা হয়। বোনাস শেয়ার থেকে যে প্রশ্নটি বারবার এসে থাকে সেটি হচ্ছে বোনাস শেয়ার ইস্যু করা হলে প্রতিষ্ঠানে মূলত হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে। খেয়াল করে দেখব বোনাস শেয়ার কাকে বলে। বোনাস শেয়ার হচ্ছে প্রতিষ্ঠানে মূলত শেয়ার লভ্যাংশ হিসেবে নগদ টাকা না দিয়ে শেয়ার দেওয়া, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান তাদের শেয়ার হোল্ডারদেরকে নগদ টাকা না দিয়ে, লভ্যাংশ হিসেবে না দিয়ে মূলত তাদেরকে শেয়ার দিচ্ছে লভ্যাংশ হিসেবে, সেক্ষেত্রে তাকে বলা হয় বোনাস শেয়ার। বোনাস শেয়ার যখন দেয়া হয় এক্ষেত্রে মূলত যে জার্নালটা দাঁড়াচ্ছে বা জাবেদাটা দাঁড়ায়, সেই জাবেদাটা হচ্ছে জমাকৃত মুনাফা ডেবিট। জমাকৃত মুনাফা ডেবিট। আমরা জানি জমাকৃত মুনাফা একটি মালিকানা সত্ত্বের অংশ, এবং এটি ডেবিট হওয়ার কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এবং যেহেতু আমরা বোনাস শেয়ার লভ্যাংশ প্রদান করার জন্য করছি, এক্ষেত্রে বলা হচ্ছে জমাকৃত মুনাফা ডেবিট, এবং আমাদের কাছে এখানে শেয়ার মূলধন, যেহেতু শেয়ার দেয়া হচ্ছে, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধন একটি মালিকানা সত্ত্বের অংশ, যেটি ক্রেডিট করা মানে বোঝাচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে অনেকবার এসেছে যে বোনাস শেয়ার ইস্যু করলে মূলত হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে, অর্থাৎ বলা যাচ্ছে এখানে মূলত মালিকানা সত্ত্বে কোনো তেমন প্রভাব পড়েনি, কারণ যত টাকা প্লাস হয়েছে মালিকানা সত্ত্বে তত টাকাই মাইনাস হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে প্রভাব নেই। আমরা সাধারণ শেয়ারের সাথে সাথে অগ্রাধিকার শেয়ারের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসে থাকে, সেই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। অগ্রাধিকার শেয়ার কাকে বলে আমরা একটু আগে বলে এসেছি, যে শেয়ার হোল্ডাররা মূলত একটু মুনাফা পাওয়ার ক্ষেত্রে বা মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করে থাকে বা আগে সুযোগ পায়, তাদেরকে বলা হয় অগ্রাধিকার শেয়ার হোল্ডার। এখন অগ্রাধিকার শেয়ারের মধ্যে কিছু ভাগ রয়েছে। অগ্রাধিকার শেয়ারের মধ্যে রয়েছে প্রথম যে ভাগটি গুরুত্বপূর্ণ, এমসিকিউতে এখানে আসে, সেটি হচ্ছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বিষয়টি কি আমি বলি এখন। এখানে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারটা হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। যদি আমাদের কাছে এখন এটা 2020 সাল হয়ে থাকে, 2021 সাল,
আমরা ধরে নিচ্ছি অঙ্কের ক্ষেত্রে যে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার হচ্ছে এমন অগ্রাধিকার শেয়ার যদি প্রতিষ্ঠানে কোনো বছর লাভ না হয়ে ক্ষতি হয় তাহলে সেই বছর কি কোনো শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পাবে? লভ্যাংশ পাবে না। আমরা ধরে নেই যে প্রতি বছর অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা 10% তাদের লভ্যাংশ পায়। এক্ষেত্রে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে মনে রাখতে হবে, অর্থাৎ তারা যদি কোনো বছর প্রতিষ্ঠানে ক্ষতি হয় তারা সে বছরের লাভটা পরবর্তী বছরে গিয়ে পাবে। অর্থাৎ 2021 সালে তারা 10% মুনাফা লভ্যাংশ পাবে এবং 2020 সালের মুনাফাটাও এখানে এসে পাবে। অর্থাৎ তারা 2021 সালের 10% মুনাফা পাবে এবং 2020 সালের মুনাফাটাও পাবে। অর্থাৎ তাদের মুনাফাটা ক্ষতির কারণে কি হয়ে গেছিল, এই 2020 সালে না পায়নি, কিন্তু সেটি সঞ্চয় হয়েছে। এই জন্য এটিকে বলা হয় সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এর সাথে সাথে এটার সাথে আমরা বুঝতে পারি অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কোনটি। তার মানে যে যদি কোনো বছর ক্ষতি হয়ে থাকে কোনো প্রতিষ্ঠানে, তাহলে সে বছরের ক্ষতির জন্য পরবর্তী বছর যদি আবার লাভ হয় সেই বছরে গিয়ে আবার আগের বছরের তারা লভ্যাংশটা নিবে না। অর্থাৎ তারা যে বছর লাভ হবে সে বছর লভ্যাংশ পাবে, যে বছর ক্ষতি হবে সে বছর লভ্যাংশ পাবে না। এরকম অগ্রাধিকার শেয়ারকে বলা হয় অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। মূলত গুরুত্বপূর্ণ ছিল এই দুটো পয়েন্ট। এখন আমরা আলোচনা করব পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার নিয়ে। পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার হচ্ছে সেই অগ্রাধিকার শেয়ার যেটা একটা নির্দিষ্ট সময় পরে পরিশোধ করে দেওয়া হবে তাদের অর্থ। অর্থাৎ অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বলতে বোঝায় যে অগ্রাধিকার শেয়ারদেরকে মূলত তাদের আসল টাকাটা কখনো পরিশোধ করা হবে না, অর্থাৎ তাদেরকে বলা হবে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। এর সাথে রয়েছে পরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার এবং অপরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার। পরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার বিষয়টি খেয়াল রাখতে হবে যে একটা নির্দিষ্ট সময় শেষে যদি অগ্রাধিকার শেয়ারকে মূলত সাধারণ শেয়ারে রূপান্তর করে নেওয়া হয়, যদি বলা থাকে তাহলে তাকে বলা হয় পরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার। আর যদি আমাদের শেয়ারটিকে বলা না থাকে যে তাকে নির্দিষ্ট সময়ের পরে সাধারণ শেয়ারে রূপান্তর করা হবে না, তাহলে সেটিকে বলা হবে অপরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার। এখন আমরা এই শেয়ার সংক্রান্ত বা যৌথ মূলধনী কারবারের মূলধন সংক্রান্ত যে গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো ইউনিট 5-এ আলোচনা করব।